একটা দেশকে একদম গোড়া থেকে নতুন করে গড়তে কি লাগে বলুন তো? আজকে আমরা দি আর্কিটেক্টস অফ টুমরো বইটাতে ঠিক এমনই এক বিশাল পরিকল্পনার কথা জানব। চলুন গভীরে গিয়ে দেখি কি আছে এই নীল নকশায়। এটা কি শুধু একটা সমালোচনার বই ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে তার চেয়েও অনেক বেশি কিছু। একটা পুরো ইশতেহার। এর লক্ষ্যটা কিন্তু ছোট না। বাংলাদেশকে জাপান, ফিনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো দেশের কাতারে নিয়ে যাওয়া। ভাবুন তো, যে দেশগুলো তাদের ইনোভেশন আর সামাজিক কল্যাণের জন্য সারা বিশ্বে পরিচিত। তো এই পুরো আলোচনার ভিত্তিটা কি? বইটা বলছে যে দারিদ্র্য বা দুর্নীতির মতো সমস্যাগুলো সমাজের এতটাই গভীরে চলে গেছে যে এগুলো সারানোর জন্য সাধারণ কোনো সমাধান আর কাজে আসবে না। এর জন্য দরকার ভবিষ্যতের একটা সাহসী নতুন রূপকল্প, এমন একটা রূপকল্প যা কিনা বর্তমান ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে একটুও ভয় পায় না। তাহলে এই বিশাল রূপকল্পটা বুঝতে হলে আমাদের একে ৫টা মূল ভাগে ভেঙে দেখতে হবে। নবজাগরণের ইশতেহার থেকে শুরু করে ক্ষমতার নিয়মকানুন, নৈতিকতার মানদণ্ড, নতুন অর্থনীতি আর সবশেষে জাতীয় গোয়েন্দা সংস্থার সংস্কার। প্রতিটি অংশই সমাজের এক একটা মৌলিক দিক নিয়ে কথা বলে। এটাই বলতে পারেন আমাদের আজকের আলোচনার রোডম্যাপ। আচ্ছা, তো প্রথমে আসা যাক এর মূল দর্শন বা ফিলসফিতে। এই মুভিং ফরওয়ার্ড দর্শনের আসল লক্ষ্য হল একটা সমন্বিত সামাজিক আন্দোলনের মাধ্যমে এমন এক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যা ন্যায়বিচার, সমৃদ্ধি আর স্থিতিশীলতার গ্যারান্টি দেবে। এখন আমরা ঢুকছি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যা কিনা সরাসরি রাষ্ট্র পরিচালনার মূলে হাত দিয়েছে। এখানে প্রস্তাব করা হচ্ছে যে সরকারের মৌলিক কাঠামোতেই পরিবর্তন আনা দরকার, কারণ বইটার যুক্তি অনুযায়ী দেশের অনেক বড় বড় সমস্যার আসল শিকড়টা কিন্তু এখানেই। এখানে সবচেয়ে বড় যে পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটা হলো সংসদীয় পদ্ধতি থেকে রাষ্ট্রপতি শাসিত পদ্ধতিতে চলে যাওয়া। এর পেছনের যুক্তিটা হল রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা নাকি আরও বেশি স্থিতিশীলতা আর শক্তিশালী নেতৃত্ব দিতে পারে, যা বড় ধরনের সংস্কার বাস্তবায়নের জন্য খুবই জরুরি। শুধু সিস্টেম বদলালেই তো হবে না, তাই না? রাজনৈতিক পরিবারতন্ত্রের যে চক্র, সেটা ভাঙার জন্যেও এখানে বেশ কিছু পরিষ্কার নিয়ম প্রস্তাব করা হয়েছে। যেমন ধরুন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী সর্বোচ্চ ২ মেয়াদের বেশি থাকতে পারবেন না, আর একই পরিবারের অন্য কেউ ওই শীর্ষ পদগুলোতে আসতে পারবেন না। সাথে রাষ্ট্রপতি সংসদের বাইরে থেকেও বিশেষজ্ঞদের নিয়ে একটা মেধাভিত্তিক মন্ত্রিসভা বানাতে পারবেন। এতে প্রশাসনের নতুন দক্ষতা আসার একটা সুযোগ তৈরি হয়। আইনসভায় যেন সমাজের সব স্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকে, সেটাও নিশ্চিত করার কথা বলা হয়েছে। আর সেজন্যই সংরক্ষিত আসন ব্যবস্থাকে একদম নতুন করে সাজানোর একটা প্রস্তাব আমরা এখানে দেখতে পাচ্ছি। নারী আর বিশেষজ্ঞদের জন্য ২০টা করে আসন, সংখ্যালঘু গোষ্ঠীর জন্য ১০টা, এমনকি ছাত্রছাত্রীদের জন্য ১০টা আসন রাখার কথা বলা হয়েছে। এর উদ্দেশ্য হল আইন তৈরির প্রক্রিয়ায় যেন সবার কথা শোনা যায়। আচ্ছা, রাজনৈতিক কাঠামো তো গেল, এবার চলুন সমাজের নৈতিক দিকটা নিয়ে কথা বলা যাক। এই অংশটা আইনি সংস্কারের মাধ্যমে সামাজিক এবং নৈতিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার ওপর জোর দিচ্ছে। এই পরিকল্পনায় এমন কিছু কঠোর আইনি ব্যবস্থার কথা বলা হয়েছে যা লেখকের মতে সামাজিক অবক্ষয় ঠেকানোর জন্য খুব জরুরি। এর মধ্যে ধর্ষণের জন্য বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের মতো বেশ বিতর্কিত প্রস্তাবও আছে। পাশাপাশি জুয়া এবং পতিতাবৃত্তি নিষিদ্ধ করার জন্য নতুন আইন করার কথা বলা হয়েছে। ব্যাপারটা এমন না যে এই প্রস্তাবগুলো একদম শূন্য থেকে এসেছে, বরং এগুলোকে দেশের সংবিধানের আলোয় ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। সংবিধানেই বলা আছে যে রাষ্ট্রকে পতিতাবৃত্তি আর জুয়া খেলা বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। সুতরাং এই প্রস্তাবগুলো সেই সাংবিধানিক দায়িত্বেরই একটা প্রতিফলন। রাজনীতি আর সমাজ তো হল, এবার দেশের অর্থনীতির দিকে তাকানো যাক। এখানকার রূপকল্পটা কিন্তু মূলত দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আছে। একটা হলো কৃষি, আরেকটা হলো প্রযুক্তি। ভাবুন তো একবার, আমাদের দেশে ফসল তোলার পর প্রায় ৩০% নষ্ট হয়ে যায়। এটা কিন্তু শুধু কিছু শস্য নষ্ট হওয়া না, এটা একটা বিশাল অর্থনৈতিক ক্ষতি যা দেশের খাদ্য নিরাপত্তা আর অর্থনীতি দুটোকেই সরাসরি আঘাত করে। এই প্রকল্পনা ঠিক এই সমস্যাটারই সমাধান করতে চায়। তো এই বিপুল অপচয়টা কিভাবে ঠেকানো যায়?
তার জন্য এখানে একটা মাল্টিস্টেপ বা বহুস্তরীয় কৌশলের কথা বলা হয়েছে। শুরুটা হবে মানুষ দিয়ে, নতুন কৃষিবিদ নিয়োগ। এরপর আসবে অবকাঠামো, বিশেষায়িত বিশ্ববিদ্যালয় আর প্রযুক্তি বিভাগ তৈরি করা। আর চূড়ান্ত লক্ষ্য হল, যা এখন বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হচ্ছে সেটাকে প্রসেস করে একটা $1 বিলিয়ন রপ্তানি শিল্পে পরিণত করা। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল কৃষকদের সুরক্ষা। পরিকল্পনাটা খুব পরিষ্কার করে বলছে যে কৃষিনীতিতে দেশের নিজস্ব নিয়ন্ত্রণ রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, ভর্তুকি টাকা কোনো মধ্যস্বত্বভোগীর হাতে না গিয়ে সরাসরি কৃষকের কাছে পৌঁছাতে হবে। এটা কিন্তু বিশ্বব্যাংক বা IMF-এর মতো সংস্থাগুলোর নীতির একটা সরাসরি প্রত্যাখ্যান। অর্থনৈতিক কৌশলের দ্বিতীয় পেলারটা হল প্রযুক্তি খাত। আর এর জন্য একটা আমদানি একত্রীকরণ রপ্তানি মডেলের কথা বলা হয়েছে। আইডিয়াটা কিন্তু বেশ সহজ। বাইরে থেকে সেমি ফিনিশড পণ্য বা সফটওয়্যার আনা হবে, দেশে সেগুলোকে অ্যাসেম্বল করা হবে, আর তারপর দেশের চাহিদা মিটিয়ে বাকিটা বিদেশে রপ্তানি করা হবে। সব শেষে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা সাধারণত খুব একটা জনসম্মুখে আলোচনা হয় না: দেশের প্রধান প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সংস্কার। এখানে DGFI বা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরকে নতুন করে সাজানোর একটা প্রস্তাব দেওয়া হয়েছে। মজার ব্যাপার হলো, এর অনুপ্রেরণা হিসেবে মার্কিন CIA এর কথা বলা হলেও মূল ফোকাসটা কিন্তু অন্ধ অনুকরণে না, বরং মডেলটাকে বাংলাদেশের সাংবিধানিক এবং সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। তার মানে এই পুরো সংস্কারের মূল ভিত্তিটাই হল স্বচ্ছতা আর গণতান্ত্রিক জবাবদিহিতা। লক্ষ্যটা হল একটা পরিষ্কার বেসামরিক তদারকি ব্যবস্থা তৈরি করা। এটা নিশ্চিত করবে যে গোয়েন্দা সংস্থার সব কাজ দেশের আইন আর নৈতিকতার সীমার মধ্যেই হচ্ছে। এটা বেসামরিক নিয়ন্ত্রণের দিকে একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাহলে দেখুন, এই যে আমরা 5টা আলাদা আলাদা স্তম্ভ নিয়ে কথা বললাম, এগুলোকে যখন এক জায়গায় আনা হয় তখন একটা পরিষ্কার ছবি ফুটে ওঠে। এর চূড়ান্ত লক্ষ্য কোনো খণ্ডিত বা বিচ্ছিন্ন সংস্কার নয়, বরং একটা আলোকিত, ন্যায়ভিত্তিক আর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এই উৎসর্গটা কিন্তু নতুন প্রজন্মকে আগামীর স্থপতি হওয়ার একটা বড় দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। তবে দিনের শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে এত বড় একটা উচ্চাভিলাষী নীল নকশা, এটা কি আসলেই সেই স্বপ্নের ভবিষ্যতের ভিত্তি হতে পারবে, নাকি এটা কেবল কাগজের পাতাতেই একটা সুন্দর স্বপ্ন হয়ে থেকে যাবে?